তিনি যেগুলো বলেছেন সেগুলো আমি আপনার এই অনুষ্ঠানে বলতে পারবো না। এক। 2 নম্বর দেখেন, তার ছেলে, শেখ হাসিনার ছেলে আমেরিকাতেই থাকে, তিনি হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে যে ধরনের অবমাননাকর বক্তব্য দিয়েছেন, এগুলো কি আপনি মনে করেন আমেরিকান গভর্নমেন্টের কাছে নাই? এবং বর্তমানে ক্ষমতায় তো ডেমোক্রেটরাই আছে, তাই না? হিলারি নাই, কিন্তু হিলারি ক্লিন্টনের পার্টি তো এখন ক্ষমতায়। জি গেল। আপনি অ্যাম্বাসেডারদের সাথে ব্যবহার দেখেন, মোজেনাকে বলতো কাজের মেয়ে মর্জিনা। কেন বলতো? কারণ মোজেনা 2014 সালে বলেছিলেন অ্যাম্বাসেডার যে একতরফা ইলেকশন করো না। এই একতরফা ইলেকশন করো না এটা বলার কারণে তাকে হেন অপমান নাই যেটা করে নাই। তারপরে এক মন্ত্রী ছিল, ভারতীয় বংশোদ্ভূত এক ইয়াং মন্ত্রী এসেছিলেন, মহিলা, সেই সময় এই একতরফা নির্বাচনের বিরুদ্ধে কথা বলতে। তার সম্পর্কে সৈয়দ আশরাফ, যিনি মারা গেছেন, সেক্রেটারি ছিলেন, তিনি বলেছিলেন 2 পয়সার মন্ত্রী। সেই আমেরিকান মন্ত্রীকে বলেছিলেন, নিশা দেশাইকে 2 পয়সার মন্ত্রী বলেছিলেন তিনি। গেল। এরপরে আসুন আপনি মার্শিয়া বার্নিকাট, অ্যাম্বাসেডার, তার গাড়ি বহরে হামলা চালিয়েছে শেখ হাসিনার নির্দেশে এই যুবলীগের গুন্ডারা। তিনি ডিনার করতে গেছিলেন, বদিউজ্জামান বদিউল আলম মজুমদারের বাসায় ডিনার করতে গেছিলেন, তার গাড়িতে হামলা করা হয়েছে, গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। সেদিন তাকে পেলে আমার মতো যদি অবস্থা হতো কুষ্টিয়ার, তিনি রক্তাক্ত হতে পারতেন, মার্শিয়া বার্নিকাট। আবার এখন পিটার হাসের উপরে আক্রমণ করতে গেছে। এবং শুধু তাই না, শেখ হাসিনা বারে বারে বক্তব্য দিয়েছে, আপনি পড়ে দেখবেন, যে আমার কাছের বন্ধু দূরের বন্ধুর থেকে অনেক ইম্পর্টেন্ট। কাছের বন্ধুকে ভারত, কাছের বন্ধুকে চীন, তারা ইম্পর্টেন্ট আটলান্টিকের বন্ধু হচ্ছে, মানে ওয়াশিংটনের বন্ধু হচ্ছে। এবং চায়নার কাছ থেকে তিনি যে পরিমাণ টাকা নিয়েছেন, এগুলো সবই তো রেকর্ড আছে ওয়াশিংটনে। তাহলে এরকম একটি নেত্রীকে ট্রাস্ট করার কি কারণ থাকতে পারে আমেরিকার? আমার জানা নাই। এটা গেল একটা, এক সাইড, আমেরিকান সাইড বললাম আমি। আপনি রাশিয়ান সাইডে আসেন। হ্যাঁ, রাশিয়ানও বিবৃতি দিল। বিবৃতি দেওয়ার পরে রাশিয়া কি করলো? একটা জাহাজ পাঠালো। জাহাজের উপর আনুমানবিক প্রকল্পের জন্য যন্ত্রপাতি ছিল, কিন্তু জাহাজটা তো স্যাংশন ছিল, তাই না? আমেরিকা স্যাংশন দিয়েছে। তো সেই জাহাজ কি হাসিনা পেরেছে সেই জাহাজ বাংলাদেশের পানিতে ঢুকাতে? পারে নাই তো। সেই জাহাজকে তো ফিরিয়ে দিতে হয়েছে। পরে এক ধরনের সলিউশন হয়েছে, এটা ভারতে যাবে, ভারতে অফলোড করবে, সেখান থেকে আসবে, সেটা ভিন্ন আলোচনা। তাহলে রাশিয়া যে সাপোর্ট করলো, তার বিনিময়ে কিন্তু রাশিয়া ইনসাল্টেড হয়েছে, কারণ রাশিয়ান জাহাজ ঢুকতে পারে নাই বাংলাদেশে। সো পুতিন ওয়াজ ইনসাল্টেড। রাশিয়ান প্রাইম মিনিস্টার, রাশিয়ান প্রেসিডেন্ট এন্ড দ্য ফরেন মিনিস্ট্রি, দে ওয়ার ইনসাল্টেড বাই হাসিনা। আচ্ছা, এরপর আপনি চীন। তো চীন যে টাকা পয়সা দিয়েছে, এই যে অঢেল টাকা পয়সা দিল গত, এই যে সব মেগা প্রজেক্ট, পদ্মা ব্রিজ বলেন, পদ্মা ব্রিজের রেলওয়ে ব্রিজ বলেন, তারপরে কর্ণফুলী টানেল বলেন, এগুলো সব চীনের পয়সা হচ্ছে। তো এখন সেই চীনের পয়সা ফেরত দিতে হবে তো বাংলাদেশের জনগণকেই ফেরত দিতে হবে, হাসিনাকে ফেরত দিতে হবে না। বাংলাদেশের জনগণ এটা বুঝতে পারে না। তারা মনে করে হাসিনা এগুলো ঋণ নিয়েছে। ঋণ হাসিনা নেয় নাই, ঋণ আপনি নিয়েছেন, আপনার পরবর্তী জেনারেশন নিয়েছে। এই ঋণ আপনাদেরকে দিতে হবে। হাসিনা লুটপাট করে চলে যাবে, এই ঋণ আপনারা বংশের পর বংশ ধরে এই ঋণ আপনারা শোধ করবেন বাংলাদেশের। তো যাই হোক, তো কাজেই চীন থেকে টাকা নিয়েছে। তো আপনি এরকম অবস্থার থেকে আপনি জড়িয়ে ফেলেছেন হাসিনার। আমার মনে হয় না, আপনি যেটা সন্দেহ করছেন বা আপনি আশঙ্কা করছেন, যে আমেরিকার পক্ষে চলে গেল, আমেরিকা তাকে কোলে তুলে নিল, এবং আর একটা 2018 মার্কের নির্বাচন হয়ে গেল, এবং আমেরিকা চুপ করে বললো না ঠিকই আছে। আমার মনে হয় ওই যে বলে না যে নদীর পানি অনেক বেরিয়ে গেছে, আমার মনে হয় না সেই অবস্থার মধ্যে শেখ হাসিনা এখন আছে। জিও পলিটিক্সে আপনি যখন একবার পাড়া দিয়ে ফেলবেন, এখান থেকে সরে যাওয়া খুব কঠিন। আপনার অনেক দূরের মধ্যে আপনি পিছিয়ে গেছেন। সুতরাং আমি মনে করি 2023 সাল আমাদের মুক্তির বছর হতে পারে। হতে পারে, আমি বলছি, হবে কি হবে না আল্লাহ ছাড়া কেউ জানেন না। এটা আমি জনগণকে আবারও বলি, আল্লাহর উপর ভরসা করুন। আমরা কাজ করবো, কবুল করবেন কিনা এটা আল্লাহ ঠিক করবেন, যে আপনার লড়াই কবুল হবে কিনা সেটাও আল্লাহ ঠিক করবেন। কিন্তু 2023 আমাদের মুক্তির বছর হতে পারে, যদি বিরোধী দল তাদের কর্মকাণ্ড ঠিক রাখে। যেমন আমি বলতে চাই যে বিএনপির যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে আমি ধারাবাহিকতার অভাব দেখতে পাচ্ছি। আপনি এভাবে আন্দোলন করে তো একটা ফ্যাসিস্ট সরকারকে সরাতে পারবেন না।
আপনি আজকে আন্দোলন করবেন, আবার 15 দিন ঘরে থাকবেন, 15 দিন পরে আবার একটা মিছিল করবেন। এভাবে কোনো আন্দোলন পৃথিবীতে সফল হয়েছে নাকি? আপনার তো লাগাতার আন্দোলনে যেতে হবে। তো লাগাতার আন্দোলনের কোনো লক্ষণ আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। হয়তো তাদের প্ল্যানে থাকতে পারে, সেটা আপনার আমার জানার কোনো উপায় নাই তাদের কি প্ল্যান আছে। সুতরাং বিরোধী দলকে তার দায়িত্ব পালন করতে হবে, শক্তভাবে আন্দোলনে মাঠে আসতে হবে, জনগণকে তাদের মুক্তি অর্জন করতে হবে। বাংলাদেশের ঢাকা শহরের মধ্যবিত্তরা মনে করবে আমি ঘরে বসে থাকি, আমি আমেরিকা নিজের গরজে হাসিনাকে সরিয়ে আমাকে মুক্তি দিয়ে দেবে, কোনোদিন হবে না। এবং আপনাদের দেখেন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, কদিন আগে বিদ্যুতের দাম বেরিয়েছে, বিদ্যুতের দাম বাড়তে বাড়তে কোথায় গেছে? তো এই প্রতিবাদ তো জনগণকে করতে হবে। আমি শুনতে পাই বাংলাদেশের মধ্যবিত্ত সমাজ নাকি তাদের বাজেট কাটছাট করে টিকে থাকার চেষ্টা করছে। তো বাজেট কাটছাট করে আপনি টিকে থাকার চেষ্টা করছেন, অথচ আপনি লুটপাট করছে যে সরকার, তার বিরুদ্ধে প্রতিবাদে মুখর হচ্ছেন না, প্রতিবাদের রাস্তায় নামছেন না। এটা মুক্তির পথ না, এটা কাপুরুষের পথ। তো সুতরাং জনগণকেও তাদের কাজ করতে হবে এবং বিরোধী দলকে তাদের কাজ করতে হবে। আর এর সঙ্গে আল্লাহ রহমত যদি আমাদের উপরে আসে তাহলে আমাদের মুক্তি আসবে। কিন্তু 2023 সাল আমি আপনাকে বলে দিই, হয় বাংলাদেশের জনগণের মুক্তি হবে, অথবা বাংলাদেশ নর্থ কোরিয়ার মতো, মিয়ানমারের মতো একটি ঘোষিত স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত হবে, ঘোষিত ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হবে, যেখানে আপনি এখনই মুখ খুলতে পারছেন না। আপনি চিন্তা করে দেখেন এই সরকার কিভাবে টিকে আছে, আর জনগণ কিভাবে মানে এখনো সেইভাবে মুখ খোলে নাই। কোথায় সিভিল সোসাইটি? এই সরকার পার্লামেন্টে দাঁড়িয়ে স্বীকার করেছে যে তারা আড়ি পাতার যন্ত্রপাতি কিনে নিয়ে এসছে। তারা কি বলছে? আমরা আড়ি পাতার যন্ত্রপাতি কিনেছি, ইসরায়েল থেকে কিনে নাই। ইসরায়েল থেকে কি কিনেছে? তারা অন্য রাষ্ট্রের মাধ্যমে কিনেছে। একটি সরকার পার্লামেন্টে দাঁড়িয়ে স্বীকার করছে যে বাংলাদেশের জনগণের কোনো প্রাইভেসি নাই, তাদের গোপনীয়তা নাই, তাদের সম্পূর্ণ টেলিফোন এভরিথিং তারা মনিটর করছে। এইটা বলার পরেও এই সরকার টিকে আছে, এইটা বলার পরেও সেভাবে আন্দোলন গড়ে ওঠে নাই বাংলাদেশে। এই দুর্ভাগ্য এটা কার? এবং এই যদি বাংলাদেশে, এবং আমরা নাকি নিজেদেরকে বীর বাঙালি বলি, আমরা বলি মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন হয়েছে। তো মুক্তিযুদ্ধ করে আপনারা স্বাধীন হয়েছেন কি শেখ হাসিনার আচরণের তলায় বাধা ভাঙার জন্য আপনারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন? শেখ হাসিনার সরকার আপনার সমস্ত গোপনীয়তা নিয়ে যাবে, রাষ্ট্রের সমস্ত সম্পদ লুট করে নিয়ে যাবে, আর আপনি স্বাধীন? কিসের স্বাধীনতা আপনার? কিসের স্বাধীন আপনারা? তো সুতরাং মানে সম্মিলিত ভাবে যদি আমরা মুক্তির জন্য লড়াই না করি তাহলে মুক্তি তো আসবে না। কিন্তু সেই মুক্তি আমি বিশ্বাস করি, সেই মুক্তি যদি আমরা ইমানের কাছে মানে ইমানের সাথে লড়াই করতে পারতাম, 2023 সালে শেখ হাসিনাকে হটানো সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আল্লাহ আমাদের সহায়তা দিয়েছেন। তার পরিণতি কি হবে? মাহবুব ভাই, আরেকটা বিষয় আমরা তো অনেকদিন পরে আলোচনা করছি, যে আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে সকল দূতাবাসকে চিঠি দিয়েছে বাংলাদেশ যে র্যাবের মতো আরেকটা নিষেধাজ্ঞা আসতে পারে, এরকম স্মেল করছে, এরকম আভাস পাচ্ছে, সবাইকে সতর্ক থাকার জন্য। তো এইটা আপনি কিভাবে দেখেন? মানে আমাদের ভীতি কাজ করছে, কিছু একটা ইনফরমেশন তো গভর্নমেন্টের কাছে আছে। নর্মালি কিন্তু এই ধরনের চিঠি কেউ দেয় না, ভার্বালি বলে। আপনি এই চিঠি দিচ্ছেন মানে আপনি স্বীকার করে নিচ্ছেন যে একটা থ্রেট আছে। তো থ্রেট আছে, এইটা কেন স্বীকার করছেন আপনি? তাহলে যেটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশের অবস্থা ভালো না, সরকারের অবস্থা ভালো না বাংলাদেশ বলতে, এবং সরকারের অগণতান্ত্রিক কার্যকলাপ গণতান্ত্রিক বিশ্ব অ্যাকসেপ্ট করবে না বা করছে না। সেই জন্য আমি বারে বারে একটা কথা বলি যে শেখ হাসিনা কবে পতন হবে এই গল্প না করে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের সবার শেখ হাসিনা পতনের জন্য কাজ করা উচিত সম্মিলিতভাবে, যার যতটুকু ক্ষমতা। আপনি কাজ করছেন, আমরা কাজ করছি আমাদের ক্ষমতা অনুযায়ী। বাংলাদেশের অভ্যন্তরে যারা আছেন তাদেরও কাজ করা উচিত। লড়াই না করলে কি আপনি মুক্তি পাবেন নাকি ভাই? উইদাউট ফাইট কোন স্বৈরাচার মুক্তি দিয়েছে তার দেশের জনগণকে? তো দেশের জনগণ যদি রুখে না দাঁড়ায় তো আমেরিকা আপনাকে মুক্তি দিয়ে যাবে। আমেরিকা কেন মুক্তি দেবে আপনাকে? তার দরকারটা কি? আমেরিকা বাংলাদেশে তার জিওপলিটিক্স দেখবে, তার জিওপলিটিক্যাল স্বার্থ দেখবে।
সেই স্বার্থ অনুযায়ী সে কাজ করবে। আপনাকে মুক্তি দেওয়ার জন্য আমেরিকার এমন কোনো মাথা ব্যথা নাই, কিন্তু সেটা জিওপলিটিক্যাল স্বার্থে কাজ করবে। তবে একটা জিনিস হয়েছে, আমি বুঝছি যেটা, যে আমেরিকা সম্ভবত বুঝতে পেরেছে যে সাউথ এশিয়ায় তার যে পলিসি ছিল, যে সব ছোট রাষ্ট্রগুলোকে ভারতের হাতে তুলে দেয়া, দ্যাট পলিসি ওয়াজ রং। এটা সম্ভবত আমেরিকা এখন বুঝতে পারছে যে এই পলিসিতে আমেরিকার ক্ষতি হয়েছে। বাংলাদেশের ক্ষতি হতো আমেরিকাতে, আমেরিকার কিছু যায় আসে না, কিন্তু মার্কিনী যে জিওপলিটিক্যাল ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টে ক্ষতি হয়েছে ভারতের হাতে সবকিছু তুলে দেয়। কাজেই আমেরিকা এখন নতুন করে সবগুলো দেশের সাথে আপনি দেখুন তারা আলাদা আলাদা করে সম্পর্ক স্থাপন করছে, এবং আলাদা আলাদা সম্পর্ক স্থাপন করলে যে ভালো কাজটা হবে সেটা হচ্ছে যে ভারতের যে হেজেমনিক ক্লাচ, তার যে আধিপত্যবাদী মুষ্টি, সেই মুষ্টি কিছুটা আলগা হয়ে যাবে। কিন্তু আলগা তো হলে আমেরিকার কারণে, এখন আমাদের তো লড়াই করতে হবে। আমাদের জনগণের চেতনা কোথায়? এই যে ভারত আমাদেরকে দখল করে নিয়েছে, আপনি দেখেন সবকিছুর মধ্যে তো হিন্দুত্ববাদ ঢুকে গেছে বাংলাদেশে। আপনার কালচার নাই, আপনার স্কুলের বইতে ওদের জিনিসপত্র পড়ানো হচ্ছে। তো এটা বুঝতে হবে, তো জাতি হিসাবে আমাদের টিকে থাকতে হলে আমাদের এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেদের লড়াই করতে হবে। এখন সেই লড়াই করবো না আমি শুধু ওয়াশিংটনের দিকে তাকিয়ে থাকবো, এভাবে হয় মুক্তি আসবে না। অনেকের মনে একটা শঙ্কা আছে, সেটি হচ্ছে যে সরকার যদি এখন আমেরিকার সাথে ইন্দো প্যাসিফিকে চলে যায়, বা আমেরিকার সঙ্গে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসে যে তোমরা যেটা যেভাবে চাও, বা তোমাদের জিওপলিটিক্যালি তোমরা যেন উইন করতে পারো, শক্তিশালী থাকো, সে ব্যাপারে আমরা তোমাদের সাথে আছি। তো সেই ক্ষেত্রে কি শেখ হাসিনা কি রক্ষা পাবেন? আপনি জানেন যে ইতিমধ্যে রাশিয়ান ফরেন মিনিস্ট্রি বিবৃতি দিয়েছে নজিরবিহীন ভাবে পিটার হাসের উপর হামলার ঘটনা নিয়ে। জার্মান রাষ্ট্রদূত আবার তার একটি প্রতিক্রিয়া দিয়েছেন। চীনের চীন খুব সজাগ এই ব্যাপারে। দেখেন নতুন পররাষ্ট্রমন্ত্রী তার অন্য সফর বাদ দিয়ে তিনি বাংলাদেশে ছুটে এসছেন। তো এটা যদি করা, শেখ হাসিনা যদি এই মুহূর্তে আমেরিকার বলয়ে ঢুকে যায়, যদি বলো যে সরি আমরা আসলে তোমাদের সাথে আছি, সেক্ষেত্রে কি সে সক্ষম হবে মনে করেন আপনি? আমার মনে হয় সেটা ডিফিকাল্ট হয়ে গেছে। ডিফিকাল্ট হয়ে গেছে দুটো কারণে। একটা হচ্ছে আমেরিকা কি তাকে ট্রাস্ট করবে, একটা বড় প্রশ্ন। কারণ আমেরিকা 1-11 মাধ্যমে ভারতের সাথে মিলে শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছে, কিন্তু আমেরিকাকে রিটার্ন কি দিয়েছে? আমি আপনাকে একে একে বলে আমেরিকাকে কি কি রিটার্ন দিয়েছে হাসিনা। 1 নম্বর রিটার্ন দিয়েছে হিলারি ক্লিন্টনকে ভয়ানক ভাবে অপমান করেছে। হিলারি ক্লিন্টন যখন প্রফেসর ইউনূসের ইস্যুটা তুললেন, তিনি যখন ফরেন মিনিস্টার ছিলেন, তখন শেখ হাসিনা হিলারি ক্লিন্টন সম্পর্কে যে ভাষা ব্যবহার করেছেন, আমি আপনার এখানে এই ভাষা ব্যবহার করতে পারবো না। হিলারি ক্লিন্টন এবং প্রফেসর ইউনূসকে জড়িয়ে শেখ হাসিনার রুচি তো আপনারা জানেন। শেখ হাসিনা কি ধরনের কুরুচিপূর্ণ মহিলা এবং কি ধরনের শব্দ ব্যবহার করেন। তিনি যেগুলো বলেছেন সেগুলো আমি আপনার এই অনুষ্ঠানে বলতে পারবো না। 1। 2 নম্বর, দেখেন তার ছেলে, শেখ হাসিনার ছেলে আমেরিকাতেই থাকে, তিনি হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে যে ধরনের অবমাননাকর বক্তব্য দিয়েছেন, এগুলো কি আপনি মনে করেন আমেরিকান গভর্নমেন্টের কাছে নাই? এবং বর্তমানে ক্ষমতায় তো ডেমোক্রেটরাই আছে, তাই না? হিলারি নাই, কিন্তু হিলারি ক্লিন্টনের পার্টি তো এখন ক্ষমতায় গেল। আপনি অ্যাম্বাসেডারদের সাথে ব্যবহার দেখেন। মোজেনাকে বলতো কাজের মেয়ে মর্জিনা। কেন বলতো? কারণ মোজেনা 2014 সালে বলেছিলেন অ্যাম্বাসেডার যে একতরফা ইলেকশন করো না। এই একতরফা ইলেকশন করো না এটা বলার কারণে তাকে হেন অপমান নাই যেটা করে নাই। তারপরে এক মন্ত্রী ছিল ভারতীয় বংশোদ্ভূত, এক ইয়াং মন্ত্রী এসেছিলেন, মহিলা, সেই সময় এই একতরফা নির্বাচনের বিরুদ্ধে কথা বলতে। তার সম্পর্কে সৈয়দ আশরাফ, যিনি মারা গেছেন, সেক্রেটারি ছিলেন, তিনি বলেছিলেন 2 পয়সার মন্ত্রী। সেই আমেরিকান মন্ত্রীকে বলেছিলেন, নিশা দেশাইকে 2 পয়সার মন্ত্রী বলেছিলেন তিনি। গেল। এরপরে আসুন আপনি মার্শিয়া বার্নিকাট, অ্যাম্বাসেডার, তার গাড়ি বহরে হামলা চালিয়েছে শেখ হাসিনার নির্দেশে এই যুবলীগের গুন্ডারা। তিনি ডিনার করতে গেছিলেন, বদিউজ্জামান বদিউল আলম মজুমদারের বাসায় ডিনার করতে গেছিলেন, তার গাড়িতে হামলা করা হয়েছে,
গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। সেদিন তাকে পেলে আমার মতো যদি অবস্থা হতো কুষ্টিয়ার, তিনি রক্তাক্ত হতে পারতেন বাসিয়া বাণীঘাট। আবার এখন পিটার হাসের উপরে আক্রমণ করতে গেছে। এবং শুধু তাই না, শেখ হাসিনা বারে বারে বক্তব্য দিয়েছে, আপনি পড়ে দেখবেন, যে আমার কাছের বন্ধু দূরের বন্ধুর থেকে অনেক ইম্পর্টেন্ট। কাছের বন্ধুকে ভারত, কাছের বন্ধুকে চীন, তারা ইম্পর্টেন্ট আটলান্টিকের বন্ধু হচ্ছে, মানে ওয়াশিংটনের বন্ধু হচ্ছে। এবং চায়নার কাছ থেকে তিনি যে পরিমাণ টাকা নিয়েছেন, এগুলো সবই তো রেকর্ড আছে ওয়াশিংটনে। তাহলে এরকম একটি নেত্রীকে ট্রাস্ট করার কি কারণ থাকতে পারে আমেরিকার, আমার জানা নাই। এটা গেল এক সাইড, আমেরিকান সাইড বললাম আমি। আপনি রাশিয়ান সাইডে আসেন। হ্যাঁ, রাশিয়াটা বিবৃতি দিল, বিবৃতি দেওয়ার পরে রাশিয়া কি করলো, একটা জাহাজ পাঠালো। জাহাজের উপর আনুমানবিক প্রকল্পের জন্য যন্ত্রপাতি ছিল, কিন্তু জাহাজটা তো স্যাংশন ছিল, তাই না? আমেরিকা স্যাংশন দিয়েছে। তো সেই জাহাজ কি হাসিনা পেরেছে সেই জাহাজ বাংলাদেশের পানিতে ঢুকাতে? পারে নাই তো। সেই জাহাজকে তো ফিরিয়ে দিতে হয়েছে। পরে এক ধরনের সলিউশন হয়েছে, এটা ভারতে যাবে, ভারতে অফলোড করবে, সেখান থেকে আসবে, সেটা ভিন্ন আলোচনা। তাহলে রাশিয়া যে সাপোর্ট করলো, তার বিনিময়ে কিন্তু রাশিয়া ইনসাল্টেড হয়েছে, কারণ রাশিয়ান জাহাজ ঢুকতে পারে নাই বাংলাদেশে। সো পুতিন ওয়াজ ইনসাল্টেড। রাশিয়ান প্রাইম মিনিস্টার, রাশিয়ান প্রেসিডেন্ট এন্ড দ্য ফরেন মিনিস্ট্রি, দে ওয়ার ইনসাল্টেড বাই হাসিনা। আচ্ছা, এরপর আপনি চীন। তো চীন যে টাকা পয়সা দিয়েছে, এই যে অঢেল টাকা পয়সা দিল গত, এই যে সব মেগা প্রজেক্ট, পদ্মা ব্রিজ বলেন, পদ্মা ব্রিজের রেলওয়ে ব্রিজ বলেন, তারপরে কর্ণফুলী টানেল বলেন, এগুলো সব তো চীনের পয়সা হচ্ছে। তো এখন সেই চীনের পয়সা ফেরত দিতে হবে তো বাংলাদেশের জনগণকেই ফেরত দিতে হবে, হাসিনাকে ফেরত দিতে হবে না। বাংলাদেশের জনগণ এটা বুঝতে পারে না। তারা মনে করে হাসিনা এগুলো ঋণ নিয়েছে। ঋণ হাসিনা নেয় নাই, ঋণ আপনি নিয়েছেন, আপনার পরবর্তী জেনারেশন নিয়েছে। এই ঋণ আপনাদেরকে দিতে হবে। হাসিনা লুটপাট করে চলে যাবে, এই ঋণ আপনারা বংশের পর বংশ ধরে এই ঋণ আপনারা শোধ করবেন বাংলাদেশের। তো যাই হোক, তো কাজেই চীন থেকে টাকা নিয়েছে। তো আপনি এরকম অবস্থার থেকে আপনি জড়িয়ে ফেলেছেন হাসিনার। আমার মনে হয় না, আপনি যেটা সন্দেহ করছেন বা আপনি আশঙ্কা করছেন, যে আমেরিকার পক্ষে চলে গেলে আমেরিকা তাকে কোলে তুলে নিল এবং আর একটা 2018 মার্কের নির্বাচন হয়ে গেল এবং আমেরিকা চুপ করে বললো না ঠিকই আছে। আমার মনে হয় ওই যে বলে না যে নদীর পানি অনেক বেরিয়ে গেছে, আমার মনে হয় না সেই অবস্থার মধ্যে শেখ হাসিনা এখন আছে। জিও পলিটিক্সে আপনি যখন একবার পাড়া দিয়ে ফেলবেন, এখান থেকে সরে যাওয়া খুব কঠিন। আপনার অনেক দূরের মধ্যে আপনি পিছিয়ে গেছেন। সুতরাং আমি মনে করি 2023 সাল আমাদের মুক্তির বছর হতে পারে। হতে পারে, আমি বলছি, হবে কি হবে না আল্লাহ ছাড়া কেউ জানেন না। এটা আমি জনগণকে আবারও বলি, আল্লাহর উপর ভরসা করুন। আমরা কাজ করবো, কবুল করবেন কিনা এটা আল্লাহ ঠিক করবেন, যে আপনার লড়াই কবুল হবে কিনা সেটাও আল্লাহ ঠিক করবেন। কিন্তু 2023 আমাদের মুক্তির বছর হতে পারে, যদি বিরোধী দল তাদের কর্মকাণ্ড ঠিক রাখে। যেমন আমি বলতে চাই যে বিএনপির যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে আমি ধারাবাহিকতার অভাব দেখতে পাচ্ছি। আপনি এইভাবে আন্দোলন করে তো একটা ফ্যাসিস্ট সরকারকে সরাতে পারবেন না। আপনি আজকে আন্দোলন করবেন, আবার 15 দিন ঘরে থাকবেন, 15 দিন পরে আবার একটা মিছিল করবেন। এভাবে কোনো আন্দোলন পৃথিবীতে সফল হয়েছে নাকি? আপনার তো লাগাতার আন্দোলনে যেতে হবে। তো লাগাতার আন্দোলনের কোনো লক্ষণ আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। হয়তো তাদের প্ল্যানে থাকতে পারে, সেটা আপনার আমার জানার কোনো উপায় নাই তাদের কি প্ল্যান আছে। সুতরাং বিরোধী দলকে তার দায়িত্ব পালন করতে হবে, শক্তভাবে আন্দোলনে মাঠে আসতে হবে, জনগণকে তাদের মুক্তি অর্জন করতে হবে। বাংলাদেশের ঢাকা শহরের মধ্যবিত্তরা মনে করবে আমি ঘরে বসে থাকি, আমি আমেরিকা নিজের গরজে হাসিনাকে সরিয়ে আমাকে মুক্তি দিয়ে দেবে, কোনোদিন হবে না। এবং আপনাদের দেখেন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এই কদিন আগে বিদ্যুতের দাম বেড়ে গেছে, বিদ্যুতের দাম বাড়তে বাড়তে কোথায় গেছে? তো এই প্রতিবাদ তো জনগণকে করতে হবে। আমি শুনতে পাই বাংলাদেশের মধ্যবিত্ত সমাজ নাকি তাদের বাজেট কাটছাট করে টিকে থাকার চেষ্টা করছে। তো বাজেট কাটছাট করে আপনি টিকে থাকার চেষ্টা করছেন, অথচ আপনি লুটপাট করছে যে সরকার, তার বিরুদ্ধে প্রতিবাদে মুখর হচ্ছেন না, প্রতিবাদের রাস্তায় নামছেন না। এটা মুক্তির পথ না, এটা কাপুরুষের পথ। তো সুতরাং জনগণকেও তাদের কাজ করতে হবে এবং বিরোধী দলকে তাদের কাজ করতে হবে। আর এর সঙ্গে আল্লাহ রহমত যদি আমাদের উপরে আসে, তাহলে আমাদের মুক্তি আসবে। কিন্তু 2023 সাল আমি আপনাকে বলে দিই, হয় বাংলাদেশের জনগণের মুক্তি হবে, অথবা বাংলাদেশ নর্থ কোরিয়ার মতো, মিয়ানমারের মতো একটি ঘোষিত
স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত হবে, ঘোষিত ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হবে, যেখানে আপনি এখনই মুখ খুলতে পারছেন না। আপনি চিন্তা করে দেখেন এই সরকার কিভাবে টিকে আছে, আর জনগণ কিভাবে মানে এখনো সেইভাবে মুখ খোলে নাই। কোথায় সকল্ড সিভিল সোসাইটি? এই সরকার পার্লামেন্টে দাঁড়িয়ে স্বীকার করেছে যে তারা আড়ি পাতার যন্ত্রপাতি কিনে নিয়ে এসছে। তারা কি বলছে? আমরা আড়ি পাতার যন্ত্রপাতি কিনেছি, ইসরায়েল থেকে কিনে নাই। ইসরায়েল থেকে কি কিনেছে? তারা অন্য রাষ্ট্রের মাধ্যমে কিনেছে। একটি সরকার পার্লামেন্টে দাঁড়িয়ে স্বীকার করছে যে বাংলাদেশের জনগণের কোনো প্রাইভেসি নাই, তাদের গোপনীয়তা নাই, তাদের সম্পূর্ণ টেলিফোন এভরিথিং তারা মনিটর করছে। এইটা বলার পরেও এই সরকার টিকে আছে। এইটা বলার পরেও সেভাবে আন্দোলন গড়ে ওঠে নাই বাংলাদেশে। এই দুর্ভাগ্য এটা কার? এবং এই যদি বাংলাদেশে, এবং আমরা নাকি নিজেদেরকে বীর বাঙালি বলি, আমরা বলি মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন হয়েছে। তো মুক্তিযুদ্ধ করে আপনারা স্বাধীন হয়েছেন কি শেখ হাসিনার আচরণের তলায় বাধা দেওয়ার জন্য আপনারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন? শেখ হাসিনার সরকার আপনার সমস্ত গোপনীয়তা নিয়ে যাবে, রাষ্ট্রের সমস্ত সম্পদ লুট করে নিয়ে যাবে, আর আপনি স্বাধীন? কিসের স্বাধীনতা আপনার? কিসের স্বাধীন আপনারা? তো সুতরাং মানে সম্মিলিত ভাবে যদি আমরা মুক্তির জন্য লড়াই না করি তাহলে মুক্তি তো আসবে না। কিন্তু সেই মুক্তি আমি বিশ্বাস করি, সেই মুক্তি যদি আমরা ইমানের কাছে মানে ইমানের সাথে লড়াই করতে পারতাম, 2023 সালে শেখ হাসিনাকে হটানো সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আল্লাহ আমাদের সহায়তা। মূল দায়িত্ব জনগণের, রুখে দাঁড়ানোর দায়িত্ব, প্রতিবাদ করার দায়িত্ব, আন্দোলনের দায়িত্ব। আপনি যেমনটি বলছিলেন মাহমুদ, আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। মানে আসমান থেকে কিছু নাজেলা হবে না, কোন রাষ্ট্র আমাদের জন্য কিছু করবে না, নিজেদেরকে করতে হবে। কোরআন শরীফে তো বলাই আছে, এই আয়াত অনেকেই বলেন কিন্তু ভুলে যান, যে জাতি যেরকম নেতৃত্বের উপযুক্ত আমি তাদেরকে সেরকম নেতৃত্ব দেই। কাজে জাতি হিসাবে আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা এর থেকে বেটার নেতৃত্বের জন্য উপযুক্ত অ্যাজ এ নেশন। এটা প্রমাণ করতে না পারলে আল্লাহ আপনাদের নেতৃত্ব পরিবর্তন করবেন না। জনাব মাহমুদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আলোচনার জন্য। নিশ্চয়ই অনেক বিষয় স্পষ্ট হলো। বারী সাহেবের বিষয়টি প্লাস বর্তমান যে চলমান পরিস্থিতি, আমার মনে হয় যে জনগণ, যারা দর্শক আমার এই অনুষ্ঠান দেখবেন তারা অনেক কিছু জানতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাহমুদ ভাই, আর আশা করি নিকট ভবিষ্যতে আবার আপনাকে পাবো ইনশাআল্লাহ। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই অনুষ্ঠান যারা দেখবেন তাদেরকে বা দেখছেন। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন, দেখলেন, নিশ্চয়ই আপনার এই আলোচনার মর্ম